হ্যালো গাইস, মায়ের আচার নতুন ব্যাচ একদম রেডি। মাগুরাই 300 পিস। ওকে ভাই, কই মালয়েশিয়া পাঠাই দিব না। পরীক্ষা শেষ, বাড়ি ফিরে শুরু করলাম মায়ের আচার। বাড়ির পিছে অল্প কিছু জমি, আচারের জিনিস এখানেই চাষ হয়। এই যে আমার মা নতুন নতুন রেসিপি বানায়। আমুই থে মা কং সুক্রি রেঙ্গুকো। Hello, pokoknya kongsu. হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য নেক্সট জেন শো। শুরু করছি আমাদের সবসময়ের সবার প্রিয় অনুষ্ঠান দ্য নেক্সট জেন শো। সবাইকে স্বাগতম জানাই। এইমাত্র যে ক্লিপটা আমরা দেখলাম, তিনি এখন আমাদের সঙ্গে আছেন। উনি একজন সুপার এনার্জেটিক মডেল এবং ভেরি ইয়াংস্টার। আমাদের সাথে উনি শেয়ার করবেন ওনার জার্নি। চলুন তাহলে পরিচয় করিয়ে দিচ্ছি ব্র্যান্ড মডেল বনির সঙ্গে। বনি, কেমন আছো? হ্যালো, ভালো আছি। তুই কেমন আছিস? আমি খুব ভালো আছি এবং আমার খুব ভালো লাগছে তুমি আমাদের শোতে আসছো। তারপরে আমরা শুনতে চাই, জানতে চাই তোমার মডেলিংয়ের জার্নি। এত ভালো ভালো ব্র্যান্ডগুলো নিয়ে তুমি কাজ করেছো, এখনও কাজ করছো। তোমাকে টিভিতে দেখা যায়, টিভিসিতে তুমি মডেলিং করছো, পাঠাও থেকে শুরু করে ব্র্যাক ব্যাংক, আরও গ্রামীণ ফোন, অনেক অনেক তুমি মডেলিং করেছো, এখনও করছো। একটু শুনি শর্টলি। প্রথম আমার ডেবিউট কমার্শিয়াল শ্যুট হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটা প্রজেক্ট ছিল। এটা আমার লাইফের ফার্স্ট ডেবিউট একটা কমার্শিয়াল শ্যুট। আমার জার্নিটা শুরু হয়েছিল আসলে 2022 জানুয়ারি। আচ্ছা, জানুয়ারির প্রথম মাসের প্রথম প্রহরেই বলা যায়, বছরের শুরু, প্রথম মাস। তো একটা টেলিকম কোম্পানি, কোনো একটা টেলিকম কোম্পানি, ওইটারই আমার প্রথম ইন্ডাস্ট্রিতে আসা। তো বেসিক্যালি ছোটোবেলা থেকে থাকে না, মানুষের একটা ইচ্ছা থাকে যে সিনেমাতে কাজ করার কিংবা হচ্ছে মিডিয়া ইন্ডাস্ট্রিতে ঢুকবো, কাজ করব। ওইরকম কোনো ইচ্ছা ছিল না, বাট ওই ছোটোবেলা থেকে আমার একটা জিনিস ফিজিক্যালিভাবে যে অ্যাক্টিংগুলো, কথা বলার মাঝখানে বিভিন্ন অঙ্গভঙ্গি করে দেখানো, এই জিনিসগুলো হচ্ছে সেই ছোটোবেলা থেকেই ছিল। এবং মানুষগুলো হচ্ছে আমাকে প্রত্যেক সময় বলতো যে না, তুমি অনেক ভালো অ্যাক্টিং করো। তো সেই বিষয়টা যখন ক্যামেরার সামনে এসে করি, অনেকটা টাফ বিষয়টা। আসলে আমরা যেভাবে দেখি বা যেভাবে অনুধাবন করার চেষ্টা করি, বাট ওই রকম আসলে না। তো 2022 সালে আমার জার্নিটা শুরু কমার্শিয়াল শ্যুটের মাধ্যমে। সেখান থেকে আজকে চেষ্টা করছি বড় পর্দায় যাওয়া, বাট এখন আমি নিজেকে ওইভাবে প্রস্তুত নিচ্ছি। এখনও স্টিল স্ট্রাগলিংয়ের মধ্যে আছি। দেন পাশাপাশি আমি মডেলিংয়ের দিকে এগোচ্ছি, দেন কাজ করছি। র্যাম্প ওয়াক এখনও করা হয় নাই, সেদিক থেকেও আমি এখনও চেষ্টায় আছি। আমি র্যাম্প ওয়াক করবো। ওই যে একটা হাইট নিয়ে, দেন লুক নিয়ে অনেক ধরনের অনেক মানুষ বলে, বাট আই বিলিভ যে আমার ভিতরে যে পোটেনশিয়াল, যে জিনিসটা আমার মধ্যে আছে, বেসিক্যালি পুরো জিনিসটা হচ্ছে একটা আর্ট। সো ওই আর্টটা হচ্ছে আমি নিজের মধ্যে আমি গ্রেভ করে নিছি। সো ওই দিক থেকে চেষ্টা করছি আমি ভালো কিছু কাজ করব। হ্যাঁ, তুমি স্বপ্ন দেখো। আমি তোমার সাথে এর আগে যখন কথা বলেছিলাম, তুমি বলছিলে যে তুমি বাইরে পড়তে যাবে। তো তুমি যখন বাইরে পড়তে যাবে, তোমার এখানে যে মডেলিংয়ের একটা ক্যারিয়ার অলরেডি তুমি লিড করছো, তো এটার কোনো হ্যাম্পার হবে না? তুমি কি তাহলে স্যাক্রিফাইস করতে যাচ্ছ? আই থিঙ্ক হচ্ছে লাইফে কোথাও পৌঁছাতে গেলে স্যাক্রিফাইস, এই জিনিসটা দরকার, একটু ডিসঅ্যাপিয়ার হওয়া দরকার। সো বাহিরে যাওয়ার প্রথম একটাই আমার ভিশন, আমার যেটা এইম, মিডিয়াতে কাজ করছি। সো মিডিয়াতে যখন কাজ করার পর বুঝলাম যে না, আমি তো সিএসটি থেকে বিলংস করি। সো ওইখানকার যে স্টোরিগুলা, এটা আমার মনে হয় পুরো ওয়ার্ল্ডকে আমার দেখানো উচিত, আমার গল্পগুলো শোনানো উচিত। তো সেদিক থেকে আমি বাইরে যাওয়ার আমার একটাই উদ্দেশ্য, আমি মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করতে যাব। হয়তোবা সেখান থেকে ফিরে এসে ভালো কিছুই উপহার দিই। এখন কি পড়ছো? এখন আপাতত পড়াশোনা শেষ। আমি হিস্ট্রি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো এখন রাইট নাও মডেলিং বা ফুল টাইম মডেল। ফুল টাইম, ইয়া। রিসেন্ট কি কাজ করছো? রিসেন্ট
বিভিন্ন ক্লোদিং ব্র্যান্ডের ফটোশ্যুট অ্যান্ড কমার্শিয়াল অনেক শ্যুটের অফার আসে। যদি মনে হয় যে না এই রোল কিংবা হচ্ছে এটা আমার সাথে যাচ্ছে বা এখানে আমি প্রপার আমার নিজের আর্টটাকে আমি দেখাতে পারবো, দেন ওইটা করি। আর নাটক কিংবা ইউটিউবের অনেকে অনেক কাজ করছেন, সেখান থেকে অনেক অফার দিচ্ছে, বাট এখন আমার মনে হয় না যে আমি এখনও প্রস্তুত না। সো বড় পর্দায় কিংবা নাটক ওই দিক থেকে একটু আপাতত মানে বিরত। বণিক কোথায় স্বাচ্ছন্দ্য, অ্যাজ এ ফটোগ্রাফিতে নাকি হচ্ছে টিভিসিতে? রাইট নাও ফটোগ্রাফিতে হচ্ছে আমি একটু বেশি কমফোর্টেবল। সেটার একজন ফটোজেনিক হওয়ার জন্য তুমি কিছু টিপস দাও। আচ্ছা, ওইরকম টিপস আসলে বায়বর্ন হচ্ছে যে একটা জিনিস, লুক অ্যান্ড ফটোজেনিকের মধ্যে যে একটা পোজেস আর্ট, সেই জিনিসগুলো না আসলে ওই যে মানুষ বলে যে আমরা কপি করি না, কিংবা যে তুমি যেভাবে আসো তুমি সেরকমই। বাট একটা জিনিস, আমরা কারো না কারো আমাদের একজন আইডল থাকে, আমরা কারো না কারো দিক থেকে হচ্ছে সেই সব জিনিসগুলো দেখি, ফলো করি, দেন নিজের বেলায় নিয়ে এসে ওইটাকে আবার একটু ডিফারেন্টভাবে একটু ক্রিয়েটিভ আকারে তখন এটা আমরা এক্সিবিশন করি। মডেলদের কি কোয়ালিফিকেশন সবচাইতে বেশি চোখে পড়ে, অ্যাটিটিউড নাকি স্টাইল? ওভারঅল সবকিছু, fashion? সবকিছু মানে একটা কিভাবে, গ্রুমিং এর মধ্যে প্রথমত গুড লুকিং হওয়া লাগবে, দেন ম্যানার্স থেকে শুরু করে গুড সোল অ্যান্ড যেটা বললেন যে ওভারঅল সবকিছু। ওকে, দেখা যাচ্ছে টপ মডেলদের প্রচুর হচ্ছে যে সুন্দর ওনাদের ব্যক্তিত্ব, এটা কি গ্রুমিংয়ে ওনাদেরকে কিভাবে গ্রুম করা হয় আসলে, যে ওনারা যে ব্যক্তিত্ব নিয়ে থাকেন, মডেলদেরকে দেখি যে খুবই সুন্দর দেখতে, যেমন সুন্দর এবং পার্সোনালিটি যেমন সুন্দর। জি, গ্রুমিং তো বেসিক্যালি মডেল হওয়ার জন্য একটা রিকোয়ারমেন্ট লাগে। যেমন ধরেন মেল মডেলের জন্য মিনিমাম 5'10" থেকে হচ্ছে 6, অ্যাভারেজ 5'10", বাট 6 ইজ এ পারফেক্ট। সো ফিমেল তাদের জন্য একটা রিকোয়ারমেন্ট আছে। এখন প্রথমত একটা আমার হাইট থাকা লাগবে, দেন হাইট থাকার পর আমার অনেক লুক চেঞ্জেস করা লাগে, আমার হেয়ার, দেন আমার কথা বলার স্টাইল, আমার আই কন্ট্যাক্ট, ইচ অ্যান্ড এভরি, সেই গ্রুমিংটা হচ্ছে ওইখান থেকে আমরা শিখি। শেখার পরে পার্সোনালিটি বিষয়টা তো এটা ভিতর থেকে আসা লাগে, রাইট? যে থাকে না, এখন আমার সব কিছু ঠিকঠাক, বাট আমি একটু আমার অ্যাঙ্গার ইস্যুর সমস্যা, দেন আমি অনেক ইগো নিয়ে চলি, এইটা তার পুরোপুরি সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট গ্রুমিংয়ের মধ্যে হচ্ছে বেসিক যে জিনিসটা থাকা লাগে, সেটা আস্তে আস্তে আপনার স্কিন কেয়ার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি, আপনি ফ্যাশন সেন্স আপনার মাস্ট বি, এটা থাকা লাগবে। আপনি কোন আউটফিটের সাথে কি ক্যারি করতেছেন, ইভেন শু থেকে শুরু করে হেয়ার যে স্টাইলটা। সো গ্রুমিং হচ্ছে বেসিক্যালি এটাই শেখায়, বাট পার্সোনালিটি বিষয়টা তো যে যার মধ্যে থাকে। বাট আমি মনে করি আমি ইন্ডাস্ট্রিতে আসার পরে যতজনের সাথে মেলামেশা করেছি প্রত্যেকে গুড সোল, সবাই ভালো, এবং সবার থেকে অনেক কিছু শেখার আছে, প্রতিনিয়ত আমি শিখছি। একজন ব্যক্তি হিসেবে কিভাবে নিজেকে ধরে রাখবে, এবং সে যদি মডেল না হয় সে কিভাবে মডেলদের মতন সুন্দর হবে? আচ্ছা, সবাই তো মডেল হতে পারবে না, কিন্তু সবাই তো নিজস্ব মডেল একটা কি বলবে ক্যারি করে, যে হ্যাঁ একজন রোল মডেল, একজন ব্যক্তি, সে কিভাবে নিজেকে ধরে রাখবে? এখন রোল মডেল কিংবা বিউটিফিকেশন জিনিসটা আপনার কাজের মাধ্যমেই কিন্তু আপনি ফুটিয়ে তুলতে পারেন। হইতে পারে সে ইন্ডাস্ট্রিতে কাজ করছে না, সে মিডিয়া পারসন না, বাট আপনি এন্টারপ্রেনিউর বা আপনি বিজনেস করছেন, বা আপনি বিভিন্ন বিষয় হচ্ছে আপনি একটা না একটা কমিউনিটির সাথে আপনি আছেন, সেইখান থেকে যে জিনিসটা আপনি বেস্টভাবে ফুটিয়ে তুলবেন, আমি মনে করি ওটাই মডেলের মতো খুবই সুন্দর, ওইটাই রোল মডেল। সো অ্যাজ এ মডেল হিসেবে বা অ্যাক্টর হিসেবে তারা যে সুন্দর, তারা গুড লুকিং, তারা খুব সুন্দর কথা বলে, খুব সুন্দর কাজ করে, খুব সুন্দর অভিনয় করে, এই না যে বাকি মানুষদের সেম জায়গায় এসে হচ্ছে ওই কাজটা করতে হবে। এখন আমি চাকরি করছি,
চাকরিটা যদি আমি প্রপার ডেডিকেশন নিয়ে এবং কাজটাকে যদি আমি ভালোবাসি, যে কাজটা আমি উপহার দিব, আমি মনে করি সেটাই মডেলের মতো সুন্দর, একদম, বিউটিফিকেশন। একদম। আচ্ছা মানে এই যে হাইট কি ইম্পর্টেন্ট মডেলদের জন্য? অনেক সময় যারা খুবই কম হাইট ওরা লো ফিল করে যে হ্যাঁ আমরা মনে হয় মানে বা আমাদের ওই স্বপ্ন ইচ্ছাটা থেকে আমরা মনে হয় দূরে সরে যাচ্ছি। মানে হাইট কি আসলে ইম্পর্টেন্ট কিনা? হ্যাঁ, হাইট, এটা তো হাইট হচ্ছে ম্যান্ডেটরি, কারণ একটা আপনি অ্যাজ এ মডেল সে একটা আউটফিট ক্যারি করতেছে। সো যখন আউটফিট ক্যারি করছে তখন পুরো প্রপারভাবে যে মাধুর্যতা, সৌন্দর্য জিনিসটা ফুটিয়ে তুলছে কিন্তু তার হাইটের মাধ্যমে, এবং সেখানে তার ফিটনেস এটা একটা ইনভলভ আছে। দেন সে তার অঙ্গভঙ্গিগুলো, সে কীভাবে লুক দিচ্ছে, কীভাবে দাঁড়াচ্ছে। সো হাইট ইম্পর্টেন্ট, বাট এখনকার এসে এই ধারণা আমি মনে করি এখান থেকে বেরিয়ে যারা লো ফিল করতেছে কিংবা যারা একটু বেসিক্যালি আমারও হাইট খুবই কম, আমি 5'8", তারপর আমি কনফিডেন্টলি হচ্ছে আমি কাজ করছি। আমার মনে হয় যে না, এই হাইটের থিঙ্কিং থেকে একটু বেরিয়ে আসা উচিত। দেখেন যে মডেল বলতে একদম পুরো পারফেক্ট, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ড আছে আপনারা জানেন, সেখানকার মডেলগুলো দেখবেন স্কিনি, দেন একটু ফেটি, তারপর স্কিন কালার একেবারে ডার্ক ব্রাউন, অ্যান্ড সুন্দর তো এটা তো থাকবেই। তো এই সব কনসেপ্ট থেকে কিন্তু আমি যখন দেখি যে না, আমার মনে হয় হাইট থেকে শুরু করে আমার স্কিন টোন, আমার লুক, তো আমিও আমার আর্ট আছে, সো আমি আর্টটাকে প্রপারভাবে যদি ক্যারি করতে পারি, আই থিঙ্ক আই উইল বি পারফেক্ট মডেল। ওকে বনি, বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কোন জিনিসটা সবচাইতে মনে হয় যে আগে চেঞ্জ করা দরকার? কোন জিনিসটা? হ্যাঁ, বাংলাদেশে ফ্যাশন ইন্ডাস্ট্রি এখন অনেকটা এগিয়ে যাচ্ছে। আপনি রিসেন্ট দেখেছেন আমাদের বাংলাদেশের মিস ইউনিভার্সে একজন পার্টিসিপেন্ট হয়েছেন, নিশ্চয়ই সবাই জানেন। সো আমাদের দেশের অনেক বড় বড় মডেল আছেন যারা আমেরিকায়, নিউ ইয়র্ক, বিভিন্ন জায়গায় কাজ করছেন। সো চেঞ্জ করার মতো যে বিষয়গুলা সেটা একটা সময় ছিল, বাট এখন এসে সেটা চেঞ্জ হচ্ছে, আরও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আমার মনে হয় যে না, আমাদের ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে যাচ্ছে। একজন মডেলের আসল কি স্ট্রেংথ আছে বলে তুমি মনে করো? স্ট্রেংথ প্রথম হচ্ছে ডিসিপ্লিন, তারপর হচ্ছে ডেডিকেশন ইজ এ মাস্ট, বাট ডিসিপ্লিন হচ্ছে একদম এটা থাকাই লাগবে। সো ডেডিকেশন ছাড়া হচ্ছে আপনার স্ট্রেংথ, দেন আপনার কোনো কিছুই কোনো দিক থেকে আসবে না। সো আমি বলবো ডিসিপ্লিন হচ্ছে প্রথম। আর বাংলাদেশে তো মেয়ে হোক আর ছেলে হোক, মডেলিংয়ে পেশায় আসাটা ফ্যামিলিরা এখনও মানে কি বলবো, এটাকে ভালো চোখে দেখছে না, নাকি মানে এটা কি বলা যায়, এই প্রফেশনটাকে চুজ করার জন্য এখনো ওভাবে বাচ্চাদেরকে এনকারেজ করে না? এটার কি কারণ হতে পারে? তুমিও কি এরকম ফেস করেছিলে নাকি? আমার বিষয় হচ্ছে আমি ওইরকম ফেস করি নাই। আমার ফ্যামিলি থেকে পুরোপুরি একটা সাপোর্ট আছে, অ্যান্ড আমার এই প্রফেশনে পুরো ডিসিশনস, পুরো আশাটা আমার উপর, যেহেতু আমার লাইফ আমি চুজ করেছি। বাট এইটার একটা জটিলতার যে বিষয়টা, এটা একটা মানে শিল্প, এটা পুরোটাই আর্ট। তো এইখানে অনেক জটিলতার যে বিষয়গুলোর কারণে অনেক ফ্যামিলি জিনিসটাকে একটু নেগেটিভভাবে দেখে। তো এই বিষয়টা আসলে একটু কমপ্লিকেটেড এবং এটা খুব বিস্তর আকারে। সো আই থিঙ্ক আমি মনে করি এটা আলোচনাটা একটু স্কিপ করা উচিত। ঠিক আছে। ট্রেন্ড নাকি নিজেই তুমি নিজের ট্রেন্ড বানাও? আমি নিজেই হচ্ছে ফ্যাশন এক্সপ্লোর করতে পছন্দ করি। আর ট্রেন্ড বিষয়টা, হ্যাঁ ট্রেন্ডটা আমরা দেখি, কারণ ট্রেন্ড আমাদের সামনে চলে আসে, বাট আমি ট্রেন্ডটা তেমন ফলো করি না। বাট নিজের থেকে একটা ফ্যাশন এক্সপ্লোরিং জিনিসটা আমার ভালো লাগে। তোমার কাছে স্টাইল কি? স্টাইল, আমার কাছে স্টাইল, আমি একদম ব্যাক টু 1960 থেকে শুরু করে রাইট নাও জেনারেশনস, প্রত্যেকটা স্টাইলগুলো, ফ্যাশনগুলো আমি ফলো করি, আমি দেখি, রিসার্চ করি, এবং কোন জিনিসটা কোন সময় নিয়ে এসে
এক্সিবিশন করা উচিত, আমি সেই জিনিসটা করার ট্রাই করি। ওকে বনি, তুমি তোমার অভিজ্ঞতায় সবচাইতে দারুণ কিছু মুহূর্ত আমাদের সাথে শেয়ার করো। আমার পুরো জার্নির মধ্যে অনেক দারুণ মুহূর্ত বলতে আমি প্রতিনিয়ত এনজয় করি। আমি যখন সেটে যাই সেখানে হচ্ছে নতুন নতুন আমার কো আর্টিস্ট, ডিরেক্টর অ্যান্ড পুরো ক্রু টিম, তো তাদের সাথে যে একটা আড্ডা, তাদের থেকে আমি অনেক কিছু শিখি। সেখানে অ্যাকচুয়ালি শুটিংয়ের একটা সেট, এখানে তো মানুষ বিষাদ কিংবা তার ডিপ্রেশনস, ফ্রাস্ট্রেশনস এগুলো তো আর শো করতে আসে না, এখানে আসে মানুষ কাজ করতে, তার আর্টটাকে সে রিপ্রেজেন্ট করতে। তো ওই দিক থেকে হচ্ছে আমরা অনেক আড্ডা দিই, গল্প করি। তো এইসব জিনিস আমি মনে করি আমার জন্য অনেক বড় মুহূর্তের ব্যাপার। সো শ্যুট করার পরে যে একটা কাজ, আমি বেস্ট একটা কাজ দিয়েছি, আমার কাছে মনে হয় না আমার আরও কাজ করতে হবে। একটু কমতি ছিল যে না, আরও আমাকে একটু মানে বেটার এফোর্ট দেওয়া দরকার ছিল। তো মনে করি কাজ করতেছি, আরও কাজ করব, চেষ্টা করতেছি, স্ট্রাগলিংয়ের মধ্যে আছি। সো ওই মুহূর্ত যদি ধরি, সেই শুটিংয়ের সেটে যাওয়ার মুহূর্ত আমার কাছে অনেক বেস্ট। সেখানে অনেক সুন্দর সুন্দর কো আর্টিস্ট, সুন্দর সুন্দর অনেক মানুষ, অনেক অনেক সুন্দর। আচ্ছা বনি, তোমার বাড়ি তো বান্দরবান, এবং বান্দরবান থেকে তুমি এখন ঢাকায় সেটেল আর কি। তোমার কি কখনো মনে হয় না যে মানে ফেসের জন্য তোমাকে এক্সট্রা কেয়ার করছে, ভালোবাসছে, নাকি মনে হয় যে না তুমি মিশে গেছো? হ্যাঁ, ফেসের বিষয়টা হচ্ছে একটু যেহেতু দেখতে ডিফারেন্ট, এইটার জন্য আমার কাজ পাওয়াটাও অনেকটা সময় একটু টাফ, অনেকটা সময় একটু ইজি, অ্যান্ড আমি মানিয়ে নিয়েছি। আর প্রথম যে বিষয়টা হচ্ছে ওই ফেসের জন্য মেইনলি হচ্ছে আমার এখন আমি ইন্ডাস্ট্রিতে আমার যে এক্সিস্টেন্স অনলি ফর মাই ফেস, ডিফারেন্ট লুক, এটার জন্য হচ্ছে বেসিক্যালি আমি এখনও স্টিল টিকে আছি। ওকে, হ্যাঁ তা তো অবশ্যই। আর হচ্ছে কখনো কখনো মডেলিংয়ে তো তোমার কি বলে, মানে ক্যারেক্টার ওয়াইজ আর কি ওরা ওইরকম মডেল চুজ করে। তো কখনো কি ওদেরকে ওইরকম পাহাড়ি ছেলে বা পাহাড়ি মেয়ে এরকম কি ক্যারেক্টার ওরা খুঁজে, যেখানে হ্যাঁ ওদের মাথায় চট করে চলে আসে বনি তো আছে? হ্যাঁ, এটার উত্তর আপনি অলরেডি দিয়েই দিয়েছেন। যখনই ওই ট্রাইবের কোনো একটা ক্যারেক্টার লাগবে কিংবা ওইখানকার ছেলে মেয়ে লাগবে, প্রথমে আমাকেই হচ্ছে স্মরণ করা হয় আর কি। সো এর পরবর্তী যদি মনে হয় না একটু ডিফারেন্ট একটা স্টোরির মধ্যে ডিফারেন্ট একটা এশিয়ান ক্যারেক্টার কিংবা ওই কোরিয়ান একটা কালচারাল ওই কে ড্রামা কিংবা যে কে পপের, তখন এটা হচ্ছে সাইড। বাট মেইন ম্যান্ডেটরি হচ্ছে ট্রাইবের একটা ক্যারেক্টার লাগবে, তখন হচ্ছে আমাকে। শুরুতে কেমন চ্যালেঞ্জেসগুলো তুমি ফেস করতে, মানে শুরুর দিকে কাজ পাওয়াটা জানি না। প্রথমে আমার কোনো গাইড নাই, কিংবা আমি কোনো অ্যাক্টিং স্কুলে পড়াশোনা করি নাই। তো প্রথম আমাকে অনেক চিনতে হয়েছে কোথায় গেলে কাজ পাবো, কিভাবে কাজ করব, অ্যান্ড কমিউনিকেশন স্কিলস কিভাবে বাড়াবো, এবং নিজের যে আর্টগুলো এটা আমি কোথায় কিভাবে শো করাবো। সো ধাপে 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 বছরের পর বছর এভাবে জার্নি করতে করতে আমি শিখেছি, এখনও শিখছি। হ্যাঁ, তোমার পজিটিভ একটা অ্যাটিটিউড আছে লার্নিংয়ের উপরে। তুমি এখনও হচ্ছে যে বলছো তুমি বাইরে চলে যাবে, বাইরে আবার শিখে আবার আসবে, তুমি প্রোডাকশন দিতে চাও, রাইট? জি, দেখেন আমি তো হিলট্রেক্স বান্দরবান থেকে ঢাকায় আসছি। বান্দরবানে এখন আমি তো মারমা কমিউনিটি থেকে বিলংস করি। আমাদের মারমারা এখন মিউজিক ভিডিও থেকে শুরু করে তারা ছোট ছোট শর্ট ফিল্ম বানাচ্ছে। তো এইগুলো দেখার পর আমার ভিতরে আরও অনেক একটা উৎসাহ আমি প্রতিনিয়ত পাচ্ছি যে তারা কাজ করছে। তো ওইখানকার যারা কাজ করছে তারা ওইভাবে প্রফেশনাল না, কিংবা আমিও স্টিল এখনও যে অনেক বড় কাজ করে ফেলেছি জিনিসটা এমন না। আমিও স্টিল এখনও শিখছি, আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করি। তো আমার যে প্রথম প্ল্যান সেটা হচ্ছে আমি বাহিরে যাওয়ার যে বিষয়টা নিয়ে বারবার আমরা কথা বলছি। বাহিরে যাওয়ার প্রথম আমার প্ল্যান হচ্ছে আমার হিলট্রেক্সের জন্য, যে ওইখানকার প্রোডাকশনস বলতে কোনো কিছুই নাই, প্রোডাকশনস নাই, ওইখানকার কোনো ইন্ডাস্ট্রি নাই।
দেখবেন অনেক শর্ট ফিল্ম সমতল পাহাড়ি এবং আমাদের যে চট্টগ্রামের পাহাড়ি এইটার উপর বেস করে অনেক শর্ট ফিল্ম বানানো হয়েছে, যেগুলো হচ্ছে বাহিরে ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে হচ্ছে এগুলা শো করা হয়, বাট দেশের মধ্যে ওইরকম কোনো প্ল্যাটফর্ম কিংবা কোনো মুভি এখনও করা হয়নি। তো আমাদের মারমার কমিউনিটির মধ্যে একটা বান্দরবানের কিছু ছেলেপেলে আছে, তারা আমাদের মারমা ভাষা দিয়ে হচ্ছে তারা ছোট ছোট শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, আপনি দেখবেন আমাদের পানি খেলা উৎসব, দেন প্রবরণা উৎসব, এইসব প্রবরণা, পানি খেলা, এইসব ফেস্টিভ্যাল বেস করে কিন্তু অনেক মিউজিক ভিডিও বানানো হচ্ছে এবং খুব সুন্দর করে তারা কাজ করছেন, ডিরেকশন খুবই সুন্দর দিচ্ছেন। সেখানকার যে প্রত্যেকটা আর্টিস্টগুলো খুব সুন্দর কাজ করছেন, অভিনয় করছেন। এই জিনিসটাকে যদি একটু প্রপারভাবে প্রপার গাইডলাইন্স নিয়ে যদি কিছু করা যায়, তবে মনে হয় ওইখানে একটা প্রোডাকশন করা হবে এবং আই থিঙ্ক একটা ইন্ডাস্ট্রি আকারে ছোট পরিসরে আমরা কাজ করতে পারবো। খুব সুন্দর, আমরা দেখতে চাই তোমার এই প্রোডাকশনের কাজ, কিন্তু এটা কি খুব বেশি দেরি হবে? তোমার কি 5 বছরের প্ল্যানিংয়ে আছে এটা? হ্যাঁ, 5 থেকে 7 বছর তো অবশ্যই লাগবে, কিংবা আরও অনেক বেশি লাগতে পারে, কারণ শেখার মধ্যে এটা আসলে প্ল্যান করে কিছুই বলা যাচ্ছে না যে 5 বছর কিংবা 10 বছর, সেটা কোনো একটা সময়ের মধ্যে হয়ে যাবে। বাট যত তাড়াতাড়ি, মানে এর মাঝখানে যদি কেউ এই ধরনের পরিকল্পনা করে থাকেন এবং সেটা যদি সে সাকসেসফুলি কাজ করেন, আমি সাধুবাদ জানাই এবং পরবর্তী আমি তার সাথে জয়েন করা হচ্ছে জিনিসটাকে আরও বড় আকারে কাজ করব। বনি, তোমার রোল মডেলকে বাংলাদেশে বাংলাদেশে হ্যাঁ গ্লোবালি তুমি কাকে খুব মনে হয় যে হ্যাঁ সব দিক থেকে সে তোমার রোল মডেল? বাংলাদেশের আমার রোল মডেল বলতে ওইরকম কেউ নাই, বাট বাংলাদেশে একজন অ্যাক্টর আছেন আফরান নিশো ভাই। আমি ওনার অ্যাক্টিং স্কিলসগুলো আমার অনেক ভালো লাগে। ইভেন উনি হুমায়ুন ফরিদি স্যারের হচ্ছে আবার ভক্ত। আমরা মানে জেনারেশন একে অপরের এইভাবে ভক্ত হয়ে আমরা কাজ করছি। বাট রোল মডেল বলতে জিনিসটা না যে আমরা রোল মডেল কাকে দেখি বা কার থেকে আমরা যে ইন্সপিরেশনটা পাই, সো ওই রকম রোল মডেল আসলে আমি এখনও ফিক্সড করি নাই, কিংবা রোল মডেল বলতে নাই। যে আমি মনে করি আমার 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 নিজের মধ্যেই একটা রোল মডেল যদি আমি তৈরি করতে চাই, সো আমাকে নিজের উপর একটা আত্মবিশ্বাস, নিজের প্রতি একটা বিশ্বাস এবং নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে কখন খুঁজে পেলে? নিজেকে আমি খুঁজে পেয়েছি খুব অল্প সময়ের মধ্যে। সেটা কি ক্যামেরার সামনে নাকি ক্যামেরা ছাড়া? ক্যামেরার বাহিরের জীবনে হচ্ছে আমি নিজেকে খুঁজে পেয়েছি। যখন বাস্তবতার পুরো দুনিয়া আমি দেখি, তখন মনে হয় যে না, আমার নিজেকে হচ্ছে খুঁজতে হবে এবং পুরো যুদ্ধটা হচ্ছে আমার নিজের সাথেই যুদ্ধ। সো পুরো চ্যালেঞ্জিংটা যদি বলি, আমার এই জার্নি কিংবা আমার ক্যামেরার বাহিরের ব্যক্তি জীবন, পুরোপুরি ফাইটটা হচ্ছে নিজের সাথেই। নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে কেয়ার করতে হবে, নিজের সাথে কথা বলি, সব কিছু নিজের সাথেই শেয়ার করি। আমার ডায়েরি নোট আছে, নোটপ্যাড হচ্ছে আমি নিজের অনুভূতিগুলো হচ্ছে আমি সেখানে লেখি, মিররের সামনে গিয়ে নিজের সামনে কথা বলি। আর চ্যালেঞ্জিং বিষয় ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমার প্রতিনিয়ত এখনও একটা স্পেসিফিক ক্যারেক্টার, আমার মধ্যে স্পেসিফিক ক্যারেক্টার, যে না আমি এই ক্যারেক্টারটা আমার সাথে হচ্ছে যাচ্ছে এবং এটা আমি কাজ করতে পারবো, ওই রকম এখন আমি ক্যাপেবল হয় নাই। সো আমি ট্রাই করতেছি প্রতিনিয়ত। সো এই জিনিসটা হচ্ছে আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জিং, যে থাকে না যে একটা স্পেসিফিক ক্যারেক্টার, সেটা হচ্ছে আমার সাথে স্যুট করে এবং এই ক্যারেক্টার হচ্ছে অনলি ফর মি। বাট ওই রকম এখনও কোনো একটা ক্যারেক্টার কিংবা কোনো একটা ক্যারেক্টার আমি নিজেও সেটা এখনও কাউকে কোনো কাজের মাধ্যমে আমি দিতে পারছি না। সো এই চ্যালেঞ্জিংটা হচ্ছে এই জায়গায় আমি চেষ্টা করছি প্রতিনিয়ত নিজের ভিতর যে অ্যাক্টিং স্কিলস, এইটা আপাতত আমার জন্য খুবই চ্যালেঞ্জিং। ওকে, তার মানে তুমি অ্যাক্টিংও করছো? অফকোর্স টিভিসিতে তো তোমার অ্যাক্টিং করা লাগে, তুমি ডায়লগও বলো, আমি দেখেছি। এটা কি এয়ারটেল ছিল তোমার রিসেন্টলি যে শ্যুটটা? তুমি সেলফি স্টিক ধরে, হ্যাঁ, এটা হচ্ছে ব্রেক ব্যাংকের একটা, ও আচ্ছা সরি, টিভিসি ছিল। জি, খুবই সুন্দর ছিল ওটা। থ্যাংক ইউ। আচ্ছা বনি, তোমার কখন মনে হয়েছে যে হ্যাঁ তুমি মানে সন্তুষ্ট এই পেশায় এসে?
যখন কাজ করার পর ক্রু থেকে শুরু করে এডি ডিরেক্টর, ডিরেক্টরের কমপ্লিমেন্টটা একটু ডিফারেন্ট এবং উনি খুব বুঝে শুনে হচ্ছে একটা কমপ্লিমেন্ট দেয়। বাট এর পাশাপাশি আমাদের সাথে এনগেজ থাকে ক্রু টিম, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তারপর কো আর্টিস্ট, এইসব মানুষের থেকে যখন একটা কস্টিউম হ্যাঁ কস্টিউম ডিজাইনার ওনারা তো আছেন, কস্টিউম ডিজাইনার থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট ওনারা তো আছেন এবং ওনাদেরকে সবসময় আমরা কখনো মেনশন করিও না, কখনো ওনাদের কথা বলিও না, বাট ওনারা আছেন, আমাদের সাথে থাকবে। সো ওই ভালো লাগা জিনিসটা হচ্ছে যে কো আর্টিস্ট থেকে শুরু করে এইডি দেন হচ্ছে পুরো ক্রু টিম যখন একটা কাজ শ্যুট নিচ্ছি, শ্যুটের সময় যে একটা টেক, তখন এসে যে কমপ্লিমেন্টটা দেয় যে না ভাই তুমি ভালো করেছো, তোমার অ্যাক্টিংটা অনেক সুন্দর হয়েছে। সো এই জিনিসগুলো আমাকে অনেক শেখায় যে না তাহলে আমাকে আরও কাজ করতে হবে, আমাকে আরও একটু এফোর্ট দিতে হবে। মডেলদের ফুড মানে চার্ট নিয়ে কথাবার্তা প্রায় শোনা যায়, কি কি ওনারা খান না এবং কি কি খায়, কি খেলে ফিট থাকা যায়, যারা মডেল না ওদের জন্য কিছু তুমি সাজেস্ট করো। আই থিঙ্ক খাবার জিনিসটা যতটুকু দরকার ততটুকুই খাওয়া উচিত। যে না আমার এক প্লেটের মধ্যে আমি যে খাবারই খাই আমার পেট ভরে নাই, আরও একটু খাবো, ওই যে তৃপ্তি আকারে, তৃপ্তিটা আপনি যতটুকু খাবেন সে তৃপ্তি যদি সে খাবারের মাধ্যমে নিয়ে নেন, আমি মনে করি আপনার খাবারের যে জিনিসটা সেটা ফুলফিল হয়ে যায়। প্লেটের পর প্লেট যদি মানে খাবার খেতে থাকেন তাহলে তো সেটার একটা ইম্প্যাক্ট হয়। আর মডেলের বিষয় যেহেতু ওনারা ফিটনেস নিয়ে খুবই কনসিয়াস, হেলথ নিয়ে কনসিয়াস, সো ওনাদের অনেক খাবারের চার্ট যে যার মতো ডিফারেন্টভাবে হচ্ছে সেই খাবার চুজ করে। আর আমি তেমন ফুডি না, বাট আমার একটাই ফেভারিট খাবার তেহারি, আমার অনেক ভালো লাগে। আর বেসিক্যালি আমার ওই ন্যাচারালিভাবে একটু ফিট, সো কোনো খাবার খেলে মনে হয় না আমার ইম্প্যাক্ট পড়তে পারে। তার মানে তুমি অ্যাকচুয়ালি স্যাক্রিফাইস করবে না খাবারের দিক থেকে। ওকে, আচ্ছা, তোমার ফেভারিট মানে প্লেস কোথায়? ফেভারিট প্লেস, আমার ফেভারিট প্লেস হচ্ছে বাংলাদেশের মধ্যে। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে পাহাড়। সেই পাহাড়ের যখন বর্ষার পরে একটা কুয়াশা মেঘ, যে একটা ওই আলিঙ্গন পাহাড়ের সাথে, সেই মোমেন্টটা অনেক আমাকে হচ্ছে ভাবায়, আমাকে অনেক সেখানকার গল্প, সেখানকার একটা ভিউ, এই জিনিসগুলো হচ্ছে অনেক জিনিস ভাবায়, অনেক জিনিস ভাবায়। আমাদের নেক্সট জেন শো কেমন লাগে বনি তোমার? এখানে আমি আসতে পেরে আমার খুবই ভালো লাগছে এবং আমি একটু নার্ভাস অ্যান্ড অনেক জোস। থ্যাংক ইউ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো, আর হচ্ছে স্পেশালি যারা মডেলিং করতে চায়, আগ্রহী, সাহস পাচ্ছে না, কিন্তু সে স্বপ্ন দেখছে কোনো না কোনো একদিন মডেল হবে, আর অনেক সময় সুযোগের জন্য বসে থাকে। তো সুযোগের জন্য বসে থাকাটা কি মানে হ্যাঁ উচিত, নাকি হচ্ছে যে কাজের সন্ধানে বেরিয়ে পড়াটা বেশি দরকার মডেলদের? প্লিজ তুমি একটু গাইড করো। মডেলিং এর আসার জন্য আগ্রহী কিংবা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করতে চায়, আমি বলবো যে আপু বলেছেন সুযোগের জন্য বসে না থেকে কাজের সন্ধানে বেরিয়ে আসা উচিত। হ্যাঁ, কাজের সন্ধানে বেরিয়ে আসা উচিত। ঘরে বসে যদি মনে করি যে না কখন আমার তো লুক ভালো, আমি তো দু একটা কাজ করেছি, মনে হয় না আমাকে, ইভেন আমি সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত কাজ করছি, কন্টেন্ট বানাচ্ছি, আমাকে কেউ না কেউ কল দিয়ে দিবে। সো জিনিসটা হয় না, আপনাকে কাজের সন্ধানে বেরিয়ে যেতে হবে। কাজ করতে থাকেন, সেটা আলাদা বিষয়, বাট যেই এইম, যেই জিনিসটা আমরা টার্গেট হচ্ছে লক করি, সেই জিনিসের পেছনে আমাদের ছুটে যাওয়াটা উচিত। আর আচ্ছা, নেক্সট জেন থেকে হচ্ছে দর্শকদের প্রতি আমার একটাই কথা, আমার জন্য দোয়া রাখবেন। আমি চেষ্টা করছি, শিখছি, যদি কোনো ভুল ত্রুটি কাজ করি কিংবা ব্যাড ইমপ্রেশন হওয়ার মতো কোনো কাজ করি না এখনও, বি পজিটিভ অলওয়েজ। সো নিজের প্রতি যে বিশ্বাসটা সেটা সবসময় আছে এবং থাকবে, বাট
আপনাদের প্রত্যেকের দোয়া, ভালোবাসা, আপনাদের সাপোর্ট, এটা খুবই মাস্ট। তোমাকে হাজারো শুভকামনা বনি। আর এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। অ্যান্ড নেক্সট জেন প্রতিও আমার একটা শুভকামনা। আপনারা খুবই সুন্দর কাজ করছেন। এই যে Thank তরুণ আমাদের মতো তরুণ মডেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি প্রফেশনের মানুষ আমি দেখি প্রতিনিয়ত আপনাদের শোগুলা। অনেক আইডল আসে, যারা আপকামিং আইডল হবে কিংবা রাইট নাও ভালো একটা লিডিং পজিশনে আছে, তারা আসছে, আপনারা আড্ডা দিচ্ছেন, কথা বলছেন, খুবই ভালো লাগে। সো আজকে আমি সেই শোগুলো দেখতে দেখতে আমি আজকে চলে আসছি, ইভেন আমিও আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা যেটা বলতে চাই, প্যাশনের পথে হাঁটতে কখনো ভয় পেতে নেই এবং নিজের স্বপ্নকেই বাঁচিয়ে রাখতে হবে এবং এটা নিজের দায়িত্বেই। কেউ যদি সেই স্বপ্নটা ভাঙতে চেষ্টা করে বা সাহস না দেয়, আমরা কারোর উপরে নির্ভর করে থাকবো না। আমাদের স্বপ্ন পূরণের জন্য আমরা নিজেরাই এটার পুরোপুরি দায়িত্ব নেব। এবং আজকে আমাদের যে গেস্ট বনি একজন সুপার মডেল, এখন আমাদের খুব ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন আমাদের দর্শকদেরকে। আমি আমাদের দর্শক মণ্ডলীদেরকে রিকোয়েস্ট করব বনির কাজ বেশি বেশি করে দেখতে। আর হ্যাঁ, আমাদের শোটাকে তো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন, বলবেন আমাদের নেক্সট গেস্ট আপনার কাকে দেখতে চান। আর অগ্রিম শুভকামনা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।